আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। লাগাতার ৩ টি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে। ঢাকায়, চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে। এবং আগুনের যে ধরন, সে ধরন হচ্ছে ধরেন আ এটা মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে। ৬ তলা ৭ তলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে। আগুন কোনোভাবেই নিভানো যাচ্ছে না, নিয়ন্ত্রণে আসছে না। অনেকে সন্দেহ করেন যে এখানে হয়তো গান পাউডার ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সেই সক্ষমতা নাই। সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতেই দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর্যন্ত যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যেয়ে হাজির হয়েছে কিন্তু ঢুকতে দেয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ইয়ের ব্যাপার আছে এবং ধরেন যে যতই এগিয়ে আসছে আজকে ১৯ তারিখ বাংলাদেশে হয়তো ২০ তারিখ হয়ে গেছে। ২২ তারিখ এ আইসিটিতে আ গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকুরিতে নাই, তাদের হাজির হওয়ার কথা। তারা যদি স্বেচ্ছায় হাজির না হন, আত্মসমর্পণ না করেন, তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে। সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে, "যতই আগুন-টাগুন দাও, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে।" অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে। পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল, যেটা আমরা বইতে পড়েছি। পুলিশকে বলা হতো, "পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার ৩১২।" তো ভাই যতই আগুন-টাগুন দাও, যত কিছুই করো, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘোর পাকানোর চেষ্টা চলছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই। দুঃখিত। ৩ আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। অর্থাৎ বিবিসি যেই বাংলা যে রিপোর্টটি করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে ৩ টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনূস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন। হয়তো আগামী ২২ তারিখ পর্যন্ত আরো ২-১ টা ঘটনাও ঘটতে পারে। এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশের যে লাঠিচার্জ এবং আমার কেন যেন মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই, আ উম আ ডিজিএফআই, এনএসআই, এসবি এদেরও কিছু ভূমিকা ছিল। আপনি যদি দেখেন যে, যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল, সে দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নাই। কিন্তু যখন তারা প্রতিবাদে নামলো, তখন এসে বলল যে, "হ্যাঁ, সব মেনে নিলাম, সংশোধন করে দিলাম।" এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা। অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না? যে ধরেন গুটি হচ্ছে ডান দিকে রেড, রেড ফেলতে হবে, ডান দিকে রেড। স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে। বাম দিকের কর্নারে টাচ করে সেটা ৩ কোণা ঘুরে যেয়ে রেড ফেলে দেয়। তো এরকম একটা খেলা চলছে। এবং আমার মনে হয় যে জাতীয় ঐকমত্য কমিশনেতে ইতিমধ্যে ডিজিএফআই এর লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম আ কি বলবো? আ লাঠিচার্জের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে। তো এখন আসেন আমি যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে আ এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা আ ঘটনা একটু বলতে চাই। আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে। আ ধরেন বলা হচ্ছে যে এই মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই জানোয়ারটা, এই জেনারেল মঈন জানোয়ার এখন দাড়ি-টাড়ি রেখে সাধু সেজে গেছে। আমেরিকায় লুকায় থাকে। সে জনসম্মুখে বের হতে পারে না। মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা, যে ক্ষোভ তার উপরে, যে থুতু নিক্ষেপ তার উপরে, সে কিন্তু ঘর থেকে বের হতে পারে না।
তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত 111-এর মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। তারপরে হাসিনা তার এই ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে, একনায়কতন্ত্রে সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে। এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক, যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি, ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই ১৫ বছর বলেছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে। তো গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, ডিজিএফআই এর ৫ জন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না। ডিজিএফআই হচ্ছে কিন্তু আ সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে। এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নরমাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা। সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন, এটা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না। সো ডিজিএফআই সাবেক ৫ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয়, এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা আ বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন, তারা কিন্তু কেউ ধরেন আ উম সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যেয়ে কিন্তু আ বিচারের সম্মুখীন হচ্ছেন না। তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র‍্যাবে, কেউ ছিলেন বিজিবিতে, প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এখন মূল জায়গা যেটা হচ্ছে, মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার আ ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন। সে পয়জনের একটা ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব। সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না। কারণ নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটার বিচার করবে। তো দেখেন মানে অ্যা ওয়াকার তার এই কি বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে। অথচ নির্বাচনী দায়িত্ব পালন হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের গত ৫৪ বছরের ইতিহাসে কোন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোন বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি, ভবিষ্যতেও হবে না। তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো। মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে অ্যারেস্ট করা যাবে না। আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না। পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না। কিছু চাঁদাবাজি, কিছু টুকিটাকি ছোটখাটো অপরাধীদেরকে ধরবা, আইএসপিআর এ বড় করে সেটা নিউজ দেয়া হবে। যে এই সেনাবাহিনী এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে। তো ধরেন এই হচ্ছে কি অবস্থা গত ১৪ মাসের মধ্যে ধরেন ৯ মাসই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীর। তো কি ঘোড়ার ডিমের উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির? কথা বলতে যান, তখনই দেখবেন যে বড়, বড় কথা আসবে। পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর। সেনাবাহিনীর আ অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী। তো এই হচ্ছে অবস্থা। তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথভঙ্গ। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যেই দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন, যে দায়িত্ব পালন করে আপনার রুটি-রুজি আসে, হালাল রিজিকের সংস্থান হয়, সেই জায়গায় যদি আপনি কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করেন, অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোন অবস্থান নেন, জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না। দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। যে আখেরাতের কথা আপনি প্রায়ই আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন, হেদায়েতমূলক কথাবার্তা বলেন। সেই হেদায়েত আসলে আপনার নিজেকেই হতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম। এটি হচ্ছে উম রেজাউল করিম সুমন। তিনি আ উম তাপসের যেই কথিত মামলা, সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন। আমি এই মুহূর্তে ঠিক কনফিউজড হয়ে যাচ্ছি। তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি এড়ায়ের জন্য, মিথ্যা স্বীকারোক্তির জন্য
তাকে ৫ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে। ৫ বছর তিনি জেলে ছিলেন। ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে, তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে নানা রকম হেনস্থা করেছে। রেজাউল করিম আ সুমন ৫ দিন আগে, আমি গতকাল রাতে দেখছিলাম, এই পোস্টটা দিয়েছেন। তিনি বলেছেন যে, জেনারেল ওয়াকার তার হাতে তুরুপের তাস এখনো ধরে রেখেছেন। কোনোভাবেই তিনি কুলাঙ্গার, নরপিশাচ অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না। ব্যাপারটা এমন যে, ওই কুলাঙ্গারগুলো জেনারেল ওয়াকারের কথায় যাবতীয় গুম-খুন করেছে। এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের, এরা না আবার তার কুকীর্তি ফাঁস করে দেয়। এরা ফাঁস করুক বা না করুক, জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসতেই হবে ইনশাআল্লাহ। শত, শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদদোয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন ইনশাআল্লাহ। রাখুন জামাইয়া ধরে আপনার কুলাঙ্গার নরপিশাচদের আপনার হেফাজতে। সময় অতি সন্নিকটে, যেদিন আপনাকে সহ নিয়তি টেনে নামাবে ইনশাআল্লাহ। ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি, আপনিও ইনশাআল্লাহ টিকবেন না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট, যিনি সেটি ৫ দিন আগে দিয়েছেন, এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টটি দিয়েছেন। মেজর সুবাইল বলেন, রাজীব, ফুয়াদ সহ যে ৫ জন, মানে এই ৫ জন ছিল বাংলাদেশের, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার, ব্রাইট অফিসার। এরা প্রত্যেকেই কমান্ডো। এই ৫ টা কমান্ডোকে যেভাবে টর্চার করা হয়েছে, তখন সেনাবাহিনীর মমত্ববোধ, ভালোবাসা, ব্রাদার ইন আর্মস কোথায় ছিল? আমি বারবার বলছি, ৫৭ জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, তখন এই মমত্ববোধ কোথায় ছিল? তখন তো 46 ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে ওয়াকার তো আবাহনী মাঠে বসেছিলেন। তখন তিনি কি ছিঁড়ছিলেন? কি করছিলেন? তিনি কি, মানে কি বলবো, অজ্ঞান ছিলেন? স্বাভাবিক সেন্সে ছিলেন না? তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য। তো এখন ধরেন জেনারেল ওয়াকারের এই যে প্রচ্ছন্ন হুমকি, যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন। ঠিক আছে, নাও, প্রত্যাহার করে নাও। পারলে দেখি, তোমাদের হেডম দেখি আমরা। তোমাদের এরকম বহুত বড়, বড় হেডমওয়ালা লোক আমরা দেখছি, এবং এগুলা কিভাবে বিদায় হইছে, কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না। জেনারেল আজিজ ঘর থেকে বেরোতে পারে আপনি মনে করেন? হ্যাঁ? আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরোতে হয়। যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয়। পারতপক্ষে তারা যেতেই চায় না। স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করছে সবাই। আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক? তারপরে ধরেন এই যে এ এ আমি তো বলব যে ৫ই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ, এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত, তাদের ভাষায় বলি, সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ, সেটি হচ্ছে আয়নাঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা। এবং এই প্রচেষ্টায় কারা, কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে। আমরা এটা নিয়ে আরেকটু যাচাই-বাছাই করছি। নিশ্চয়ই এটা আমরা সামনে নিয়ে আসব। অর্থাৎ দেখেন অবস্থাটা যে, মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট লাইক ফেস। আমি অত্যন্ত ধার্মিক। আমি আ মানে ২ দিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে। আমি সবসময় এটা নিয়ে চিন্তিত। আমি যেখানেই যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি, সবাইকে হেদায়েত করছি। অথচ আমি নিজে গুম-খুন, নরপিশাচদেরকে বাঁচানোর জন্য, প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি। প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি। আমি পাল্টা আবার হুমকি দিচ্ছি যে, "আমি কিন্তু হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো। আরে বেটা কর দেখি। আগুন লাগাবি, কত আগুন লাগাবি? লাগা। কত নাশকতা করবি? কর দেখি বেটা। এগুলারও জবাব দিতে হবে তোদেরকে। তাহলে ছাড়া হবে নাকি?" মানে একটা অদ্ভুত অবস্থা। ওই যে হয় না যে ১৫ বছরের যে অনিয়ম, যে দুঃশাসন, যে লাগামহীন, মানে আইন সব পকেটে, সেই স্টাইলেই চালাতে যাচ্ছে জেনারেল ওয়াকার। ভাবতেছে যে হাসিনা পালাইছে, তার মামাতো বোনের জামাই তো আমাদের রেখে গেছে। আমি এখন বিকল্প হাসিনা হয়ে গেছি। এবং বিশ্বাস করেন, সরকারের কোন নিয়ন্ত্রণ নাই ওয়াকারের উপরে। ওয়াকার আ মানে ইউনূসের থেকে বেশি প্রটোকল নিয়ে এখন রাস্তায় চলে। আপনি কল্পনা করতে পারবেন না। সে ইচ্ছামত এখানে যাচ্ছে, ইচ্ছামত ওইখানে যাচ্ছে। ইউনূসে হয়তো ওই যে অফিসিয়ালি হয়তো একটা নোট পাঠায় দেয় বা ইয়ে করে। কোন নিয়ন্ত্রণ নাই। এবং আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই আরেক ভদ্রলোককে আমরা বসাইছিলাম, ডক্টর খলিল। বিশাল মাপের ব্যক্তিত্ব, এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব। তো এই ব্যক্তিত্বর কি কাজ? এই ব্যক্তিত্ব কি করছে? এই ব্যক্তিত্ব ডরায় বসে আছে। কোন কাজ নাই।
নিরাপত্তা উপদেষ্টা কোনো কাজ নাই। মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের। এই রোহিঙ্গাদের আপনি কি করছেন গত ১৪ মাসে? কোন আশার আলো আছে? কত ফং, ফং কথা বললেন। সেনাবাহিনীর উপরে আপনি কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন? আপনি বুঝেন না ভালো কথা। বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন। এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনূস তার সঙ্গে রেখেছেন, ওয়াকার তো তার ২ পয়সার পাত্তাও দেয় না। জেনারেল হাফিজের ডরে ওয়াকারের সঙ্গে কথা কয় না। জেনারেল বঞ্চিত অফিসারদেরকে নিয়ে আ ডক্টর ইউনূস আলাদা একটা কমিটি করে দিচ্ছে। সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার। কোন ব্যবস্থা নিছেন আপনারা? ওয়াকার কি সকল আইনের ঊর্ধ্বে? ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে? এই নরপিশাচদেরকে কিছু নরপিশাচ তার হাতে আছে, তার আশেপাশে আছে। তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিগ শট। আপনারা সবাই ভয়ে কম্পমান। যা খুশি তা করবে সে। আপনারা কেউ কিছু বলবেন না। ভাই মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন। একদম সহজ বাংলা কথা। আপনি কে, কোথায়, কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালো না সাদা দ্যাট ইস নট দ্যা কনসার্ন। কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা। আপনি ইঁদুর ধরতে পারতেছেন না। বিদায় হন ভাই। আপনার এত জ্ঞান গরিমা, জাতিসংঘে আপনি কি ছিঁড়ছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম অপদার্থ লোকজন আমাদের দরকার নাই। আমাদের দেখা শেষ। তারপরে ধরেন আমরা বুঝতেই পারছি না এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টারিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর। তার সম্পর্কে আপনারা জানেন। খুব সহজেই আমি চেষ্টা করছি কি জাহাঙ্গীর নামা আনার জন্য। এই লোক কিন্তু মিষ্টি, মিষ্টি কথা বলে, হেসে, হেসে কথা বলে। মূল বহু অপকর্মের সঙ্গে কিন্তু এই লোক যুক্ত। আপনারা জানেন যে বিডিআর এর ৫৭ জন সেনা কর্মকর্তা আ জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি, সেই কমিটির সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে আ এই আরেক ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে। মানে ৫৭ জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে। এবং মঈন যখন নিজেকে জেনারেল পদে ও পদোন্নতি দেয়, তখন নিচে ২ টো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয়। সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে। আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর আ বিপ্লবের সপক্ষের লোক? এই জাহাঙ্গীর মইনীয় লোক, এই জাহাঙ্গীর ভারতের লোক। এবং সে প্রেসক্রিপশনে চলছে। এবং গত কিছুদিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল? কোথায় কাকে সে বসাইছে? বের করতে পারবেন ডক্টর ইউনূস? বের করতে পারবেন ডক্টর খলিল? আপনাদের উপর জাতি যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন। তো এখন ধরেন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কে ঠেকাবে? তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইল এ চলছে। আপনারা দেখেন। এই যে গত ৪-৫ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুরগাঁয়ে আ চিকেন নেক এর কাছে যেটা লালমনিরহাটে ওই যে একটা এয়ারপোর্ট হওয়ার কথা, পরিত্যক্ত এয়ারপোর্টে সে ৩ টা হেলিকপ্টার নিয়ে গেছে। এই ৩ টা হেলিকপ্টারে করে সে কেন গেছে? লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল। তারা যেয়ে কিছু ছবি-টবি তুলেছিল। কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় নাই ডিজিএফআই। সব নিয়ন্ত্রণ করেছে। কেন আপনি গেছিলেন ওইখানে? রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন? ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে ১৫-২০ মিনিট লাগে বর্ডার ক্রস করতে। আপনি বর্ডারে কারো সঙ্গে দেখা করছেন? সালাম করে আসছেন কাউকে যেয়ে? যে, "আপা আপনার দোয়ায় আছি। আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি। এই যে আপনাদের দেখলাম, আমি আজকে আরো শক্তি পাইলাম।" এই স্লেভারি করতে গেছিলেন? নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে? কোন মন্ত্রণা দিয়ে গেছে? তো এগুলোর আইএসপিআর এর কি যেন নাম? নায়ক আ শফি কি নাম? সামি। সামি সাহেব আশা করি এটার একটা ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার? রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টারে করে ৩ টে হেলিকপ্টারে করে পুরা বাহিনী সহ কেন গেলেন আপনি এই সেনসিটিভ জোনে? কি ব্যাখ্যা কি? কি করতে গেছিলেন? আপনাদের দিয়ে বাংলাদেশের কোন উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না, বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না। ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে আপনার খাসলত কি, আপনার উদ্দেশ্য কি? এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড। তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই, পারলে থাকেন, না পারলে বিদায় হন। কোন ধরনের ষড়যন্ত্র করে নরপিশাচ, গুম-খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনভাবে রক্ষা করতে পারবেন না। জেনারেল জাহাঙ্গীর, আ ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, বিদায় হন। আপনি কি লেখাপড়া করছেন? আপনি কোথায় কি ছিঁড়ছেন? আপনি জাতিসংঘে কি ভূমিকা রাখছেন? আপনি কোথায় উল্টায় ফেলছেন? কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না।
বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন। জেনারেল ওয়াকার, আপনাকে আবারও সতর্ক করছি, বিনয়ের সাথে সতর্ক করছি। ওই যে সরকারি আদেশে লেখা থাকে না, আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো, অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান। গুম খুনের সঙ্গে যুক্ত নরপিশাচদের রক্ষা করতে যাবেন না। আর রক্ষা করতে চেয়ে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে, ডিজিএফআই দিয়ে, এনএসআই দিয়ে। লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন। আপনার পিঠের চামড়া শেষ পর্যন্ত থাকে কিনা। হাসিনা তো লেজ তুলে পালাইছে, আপনি পালাতে পারবেন? আর জাহাঙ্গীর, খলিল, ডক্টর ইউনূসরা যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে, এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে, সেটা আর্মি আপনাদেরকে দিবে। ভুলেও না। আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না। কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না। একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে। এবং আমার তো মনে হচ্ছে এইসব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য, সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেয়ার জন্য, তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আঁটছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব, অনেক হইছে ভাই, দয়া করে দেশের পক্ষে আসেন। দয়া করে দেশের পক্ষে আসেন। একটা ভারতের প্রেসক্রিপশনে, হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না। কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয়, সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে। আপনারা সেটা ঠেকাতে পারবেন না। এবং আপনারা দেখেছেন, আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই। জাতিসংঘই বলছে ১৪০০। ধরে নেওয়া হয় ২,০০০-এর বেশি মানুষ মারা গেছে। বহু লাশ এখনো কি বলবো, পরিচয়বিহীনভাবে দাফন করা হয়েছে। সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই। মানুষ চোখ রাঙানি ভয় পায় না। বাংলাদেশের মানুষ গত ১৫ বছরে অন্তত অ্যা আরো শক্তিশালী হয়েছে। বাংলাদেশের মানুষ বাঁশের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের মানুষ ৬৯ দেখেন, ১৯৭১ দেখেন, ৯০ দেখেন। মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন, ২৪ দেখেন, মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, কোনো কিছুই তোয়াক্কা করে না। সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন, নানা রকমের ভয়ভীতি দেখাবেন, নাশকতা করবেন, আগুন জ্বালায় দিবেন, গুলি করে মারবেন, হ্যান করবেন, ত্যান করবেন। আপনারা টিকে থাকতে পারবেন? প্রশ্নই ওঠে না। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আপনারা যদি বোঝেন তো ভালো। ওই যে বলে না একটা, বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। ধরা কিন্তু খেয়ে যাবেন। কোনো লাভ হবে না। চোখ রাঙায়, ধমক দেখায়, নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, বাংলাদেশের বিপ্লবী মানুষ যেভাবে চায়, ছাত্র জনতা যেভাবে চায়, সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি। কোনো লাভ হবে না। আবারও সতর্ক করছি, বিনয়ের সাথে সতর্ক করছি, আদিষ্ট হয়ে নির্দেশক্রমে সতর্ক করছি। যেভাবেই আপনারা বুঝে নেন। বিনয় ধরলে বিনয়, ধমক ধরলে ধমক। বাট সরে আসেন। স স স্টপ, স্টপ। নো ইফ, নো বাট। ফুল স্টপ, জেনারেল ওয়াকার। অনেক হইছে, অনেক তামাশা দেখতেছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।